প্রিয় ছাত্র ছাত্রীরা, চলে আসছি আমি আবার মেন্ডেলিভের পর্যায় সারণীতে। আমরা আগে দেখলাম আগের ভিডিওগুলোতে যে মেন্ডেলিভ তার মূল্যগুলোকে সাজিয়েছিল কিসের ভিত্তিতে? পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে। মানে পারমাণবিক গুরুত্ব মানে হচ্ছে পারমাণবিক ওজন বা পারমাণবিক ভরের ভিত্তিতে মূল্যগুলোকে সাজিয়েছিল। পারমাণবিক ওজনের ভিত্তিতে মূল্যগুলোকে সাজিয়ে নিম্ন পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মূল্যগুলোকে আগে স্থান দিয়েছে, উচ্চ পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মূল্যগুলোকে পরে স্থান দিয়েছে। লোথার-মিয়ারও তাই করেছিল। মেন্ডেলিভ মূল্যগুলোকে সাজিয়ে যে টেবিলের মাধ্যমে প্রকাশ করেছিল, আর লোথার-মিয়ার করেছিল গ্রাফের মাধ্যমে প্রকাশ করেছিল। তাহলে মেন্ডেলিভ সবার আগে খুব হিট হয়েছিল লোথার-মিয়ারের চেয়ে, কিন্তু দুইজনে একই কাজ করেছিল। মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে যে সূত্র দিয়েছিল সেটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সূত্র নামে পরিচিত। মেন্ডেলিভের পর্যায় সূত্র, মেন্ডেলিভের পর্যায় সূত্রতে কি বলা ছিল? লগ মেন্ডেলিভের পর্যায় সূত্রতে বলা ছিল যে বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। মানে বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। এবার পর্যায়ক্রমে কথাটা কোথা থেকে এসেছে? এই যে টেবিল থেকে দেখলে আমরা ভালো করে বুঝতে পারবো। এইগুলো হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণীর যে টেবিল। এই যে বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হওয়ার কথাটা, এই যে লিথিয়াম থেকে যখন একটা শুরু হয়েছে একটা নির্দিষ্ট মূল্য, লিথিয়াম থেকে যখন শুরু হয়েছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, তারপরে নিয়ন, এগুলো ছিল না, আবার চলে আসছে কি সোডিয়াম। তো এটা হচ্ছে এটার পরের যে ধাপটা এসেছে লিথিয়ামের ভৌত রাসায়নিক ধর্ম যা হবে তার নিচে যে সোডিয়ামের ভৌত রাসায়নিক ধর্ম তাই হবে। একটা নির্দিষ্ট মূল্যের পর আবার পুনরায় মূল্যের ভৌত রাসায়নিক ধর্মগুলি ফিরে আসে, মানে সেম সিমিলারিটি হচ্ছে, একই হচ্ছে, রিপিটেশন অফ দা প্রপার্টি, কেমিক্যাল এন্ড ফিজিক্যাল প্রপার্টি অফ দা মলিকুলস। মলিকুলস এর ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি হচ্ছে রিপিটেশন হচ্ছে। তো এইখান থেকে এসেছে পর্যায়বৃত্ত কথাটা, মানে পর্যায়ক্রমিক কথাটা। একটা নির্দিষ্ট মূল্যের পর মূলগুলোর ভৌত রাসায়নিক ধর্ম কি হচ্ছে? পুনরাবৃত্তি ঘটছে। এটাই ছিল মেন্ডেলিভের পর্যায় সূত্র। মেন্ডেলিভ যে টেবিল তৈরি করেছিল সেই টেবিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 7টা পর্যায় ছিল আর 9টা শ্রেণী ছিল। কি কি? 7টা পর্যায় আর 9টা শ্রেণী। 7টা পর্যায় ছিল, 9টা শ্রেণী। 7টা পর্যায়গুলো কি কি? পর্যায়গুলো হচ্ছে এইগুলোকে বলা হয় পর্যায়, যেগুলোকে বলা হয়, এগুলো এক একটাকে বলা হয় কি? পর্যায়। মানে মেন্ডেলিভের পর্যায় সারণীতে আমরা জানি এগুলোকে বলা হয় অনুভূমিক সারি, এইগুলো এক একটাকে বলা হয় কি? অনুভূমিক সারি। তো মেন্ডেলিভের পর্যায় সারণীতে অনুভূমিক বরাবর সারিকে বলা হয় পর্যায়, আর উলম্ব বরাবর সারি, এগুলো হচ্ছে উলম্ব সারি, উলম্ব সারি, এই উলম্ব সারিকে বলা হয় কি? শ্রেণী। তো পর্যায় কাকে বলে? মেন্ডেলিভের পর্যায় সারণীতে অনুভূমিক বরাবর সারিকে বলা হয় পর্যায় এবং উলম্ব বরাবর সারিকে বলা হয় কি? শ্রেণী বলা হয়। সেটা আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, পর্যায় আর শ্রেণী, তাহলে পর্যায় শ্রেণীটা আমরা জানতে পারলাম যে তাহলে পর্যায় কটা আছে? যে 7টা পর্যায় আছে, এটা একটা পর্যায়, এগুলো হচ্ছে পর্যায়, এগুলো এক একটা পর্যায়। 7টা পর্যায় আছে, 1 2 3 4 5 6 7, 7টা পর্যায় আছে, এগুলো হচ্ছে পর্যায়, এগুলো এক একটা পর্যায়। শ্রেণী আছে কয়টা? শ্রেণী আছে আমাদের মেন্ডেলিভের পর্যায় সারণীতে শ্রেণী হচ্ছে 9টা শ্রেণী আছে। এই যে 1 2 3 4 5 6 7 8 9, 9টা শ্রেণী আছে। মেন্ডেলিভ যখন পর্যায় সারণী তৈরি করেছিল, এই টেবিলটা যখন তৈরি করেছিল, তখন কিন্তু নিষ্ক্রিয় মূল্যগুলো ছিল না। এই নিষ্ক্রিয় মূল্যগুলো ছিল না। কয়টা নিষ্ক্রিয় মূল্য আছে আমরা জানি? 6টা নিষ্ক্রিয় মূল্য আছে, যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রাডন, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় মূল্য। এগুলো আবিষ্কার হয়নি, তার জন্য তাকে আলাদা একটা শ্রেণীতে ফেলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মানে 0 নং শ্রেণী। এখানে আমরা 8 অবধি লিখেছি, কিন্তু 9 নম্বর শ্রেণী 9 না লিখে এখানে 0 লিখেছি। 0 নং শ্রেণী কেন লিখেছি? কারণ এখানে মূলগুলো ছিলই না। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রাডন, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাসগুলো ওখানে স্থান পেয়েছে এবং এদের প্রত্যেকের যোজ্যতা ছিল 0। এদেরকে শূন্য যোজি মূল্য বলা হয়, কারণ এদের যোজ্যতা হচ্ছে 0। মেন্ডেলিভের সময় মাত্র 63টা মূল্য ছিল। মেন্ডেলিভ যখন এই টেবিলটা তৈরি করেছিল তখন 63টা মূল্য ছিল। 63টা মূল্য নিয়ে টেবিলটাকে তৈরি করেছিল। তো আমরা দেখতে পাচ্ছি মেন্ডেলিভের পর্যায় সারণী। তো এই টেবিলটা অনেকটাই হিট হয়েছিল, মানে কেমিস্ট্রিটাকে অনেকটাই ডেভেলপ করে দিয়েছিল। মূল্যগুলোর তখন যে মূল্যগুলো ছিল সেই সম্পর্কে অনেকটাই ডিটেলসে সহজে মনে রাখা সম্ভব হতে লাগলো এই টেবিল থেকে। মানে এই টেবিলটা অনেকটাই ডেভেলপ হয়েছে, অনেকটাই কেমিস্ট্রিটাকে ডেভেলপ করে দিয়েছে, সায়েন্সটাকে।
তো এখানে কিছুটা ব্যতিক্রম থেকে গেল। ব্যতিক্রমের আগে আমি বলে দিচ্ছি এবার উপশ্রেণী। উপশ্রেণীটা কি? উপশ্রেণীটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণীতে প্রত্যেকটা শ্রেণী আবার দুটো উপশ্রেণী নিয়ে গঠিত। প্রত্যেকটা শ্রেণী দুটো উপশ্রেণী নিয়ে গঠিত। যে প্রত্যেকটা শ্রেণী দুটো উপশ্রেণী নিয়ে গঠিত, এ এবং বি উপশ্রেণী, এগুলোকে বলা হয় উপশ্রেণী। মেন্ডেলিফের পর্যায় সারণীতে প্রত্যেকটা শ্রেণী দুটি উপশ্রেণী নিয়ে গঠিত, এ উপশ্রেণী এবং বি উপশ্রেণী। যা মেন্ডেলিফের পর্যায় সারণীতে এই পর্যায় সারণীর এখানেও কিছু কিন্তু ত্রুটি থেকে গেছে, ভুল ত্রুটি। ত্রুটি তো বলা যাবে না, ভুল তো বলা যাবে না, কারণ এত বড় কাজ করেছে। আমরা বলবো তার ড্রব্যাক, সীমাবদ্ধতা। বলবো সীমাবদ্ধতা, কিছু কিছু জায়গায় এখানেও মানে ব্যাখ্যা করা সম্ভব হয়ে ওঠেনি, কেন এরকম হয়েছে, যেটাকে আমরা বলবো মেন্ডেলিফের পর্যায় সারণীর সীমাবদ্ধতা। পরীক্ষা এখন যদি হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটিগুলি কি কি, আমি কয়েকটা ত্রুটি এখানে আলোচনা করে দিচ্ছি। মেন্ডেলিফের পর্যায় সারণীর যে ত্রুটিগুলো ছিল, এক নম্বর ত্রুটি, মেন্ডেলিফ মূল্যগুলোকে সাজিয়েছিল পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে। যাদের পারমাণবিক গুরুত্ব কম তাকে আগে স্থান দিয়েছে, যাদের পারমাণবিক গুরুত্ব বেশি তাকে পরে স্থান দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে উচ্চ পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মূল্যগুলো আগে স্থান পেয়ে গেছে আর নিম্ন পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মূল্য পরে স্থান পেয়ে গেছে। এগুলো হচ্ছে কিছু কিছু ব্যতিক্রম হয়ে গেছে। যেমন আমরা এখানে যদি দেখি, এই যে 2 নম্বর পর্যায়ে আমরা যেমন সাজাচ্ছি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, এখানে আছে নিষ্ক্রিয় গ্যাস নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এখানে আছে সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এখানে আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, এখানে আছে পটাশিয়াম, ক্যালসিয়াম। তো এইভাবে মূলগুলোকে সাজানো হয়েছে। আমি যদি শ্রেণী বরাবর দেখি, এখানে দেখতে পাচ্ছি আমরা আর্গনের ক্ষেত্রে আর্গন এবং পটাশিয়ামের মধ্যে আর্গনটা আগে স্থান পেয়ে গেছে। আর্গনের যদি আমি দেখি, আর্গনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 39.9 আর এই পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 39.1। তাহলে আগে এর স্থান পাওয়ার কথা ছিল পটাশিয়ামের, আর পরে স্থান পেত আর্গন, কারণ আর্গনের বেশি আছে পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক ভর সে পরে যেত, কিন্তু তার আগে স্থান পেয়ে গেছে আর্গন। তাহলে এখানে একটা ত্রুটি হয়ে গেছে। এটা একটা হলো ত্রুটি। আমি আবার হচ্ছে প্রথম ত্রুটিতে কিছু কিছু মূল্য কি হয়েছে, উচ্চ পারমাণবিক গুরুত্ব হওয়া সত্ত্বেও আগে স্থান পেয়ে গেছে, এটা একটা ত্রুটি, এটা ব্যাখ্যা করতে পারেনি। এক নম্বর। দুই নম্বর, হাইড্রোজেনের অবস্থান সম্পর্কে মেন্ডেলিফ ব্যাখ্যা করতে পারেনি। হাইড্রোজেনের অবস্থান, কারণ হাইড্রোজেনের যে ভৌত রাসায়নিক ধর্ম সেই 1 নং শ্রেণীর মূলের সঙ্গে আছে। 1 নং মূলের সাথে সাথে এই যে 7 বি নং শ্রেণীতে মূল আছে না, 7 বি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের সঙ্গে এর সাদৃশ্য মিল আছে। তাহলে দুইটার মধ্যে কোন জায়গায় রাখবে সেটাও কিন্তু ঠিক করতে পারেনি। ওকে আলাদা এই 1 নং শ্রেণীতে রেখে দেওয়া হয়েছে হাইড্রোজেনকে। হাইড্রোজেন সম্পর্কে একটা মতবাদ একটা আছে, এটা একটা ব্যাখ্যা করা যায়নি, এটা একটা ত্রুটি। আরো হচ্ছে মেন্ডেলিফ পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে, মানে পারমাণবিক গুরুত্ব মানে পারমাণবিক ভরের ভিত্তিতে মূল্যগুলোকে যখন সাজিয়েছিল, একটা শ্রেণীর মধ্যে একটাই মূল্য আছে যাদের পারমাণবিক গুরুত্ব কম, সেগুলো আগে স্থান পেয়েছে। কিন্তু আইসোটোপ আবিষ্কারের পরে এটাও আবার গন্ডগোল হয়ে গেছে, কারণ আইসোটোপের মধ্যে দেখছি একটা পরমাণুর মধ্যে, একটা মূলের মধ্যে দুইটা তিনটা পরমাণু থাকতে পারে এবং তাদের ভর আলাদা আলাদা হয়। যেমন আমরা দেখি হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আমি দেখি, হাইড্রোজেন হচ্ছে 1, হাইড্রোজেন 1 2, হাইড্রোজেন 1 3, প্রত্যেকের পারমাণবিক সংখ্যা একই আছে কিন্তু ভর আলাদা আলাদা আছে। ভর যদি আলাদা আলাদা হয়, আইসোটোপগুলোকে আবার ভর যদি আলাদা আলাদা হয়, যেগুলো আগে, যেগুলো ভর কম সেগুলো আগে, যেগুলো ভর বেশি সেগুলো পরে স্থান পাবে। কিন্তু আইসোটোপ সম্পর্কেও আইসোটোপগুলোকে কিভাবে রাখা যাবে এটাও ব্যাখ্যা করা যায়নি মেন্ডেলিফের পর্যায় সারণীতে। এটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণী, এটাও একটা ত্রুটি হয়ে গেছে। তো যাই হোক, মেন্ডেলিফের পর্যায় সারণী একটা ত্রুটি আমি আলোচনা করে দিলাম। একটা হাইড্রোজেনের অবস্থান, 2 নম্বর নিম্ন পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলগুলো, নিম্ন পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌল কিছু কিছু জায়গায় পরে স্থান পেয়েছে। 3 নম্বর হচ্ছে 3 নম্বর এখনই যেটা আমরা বললাম যে উচ্চ পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌল আগে স্থান পেয়ে গেছে। আইসোটোপ, 3 নম্বর আইসোটোপ আবিষ্কারের পর আইসোটোপগুলো কিভাবে থাকবে সে সম্পর্কে বলতে পারেনি মেন্ডেলিফ। আর একটা হচ্ছে যে একই শ্রেণীর মধ্যে
একই শ্রেণীর মধ্যে আলাদা আলাদা প্রপার্টি ভৌত রাসায়নিক ধর্ম থাকা সত্ত্বেও কিছু মূলকে মানে একে এ তে রাখা হয়েছে আর কিছু কিছু মূলকে আবার বি তে রাখা হয়েছে। এই যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সোডিয়াম একে এ তে রাখা হয়েছে, কিন্তু এই যে কপার সিইউ কপার সিলভার গোল্ড এগুলোকে একের বি তে রাখা হয়েছে। কেন এরকম রাখা হলো? একের শ্রেণীর মধ্যে কিছু কিছুকে এ তে আর কিছুকে বি তে রাখা হয়েছে, এইটাও ব্যাখ্যা করতে পারেনি। এটাও মেন্ডেলিফের পর্যায় সারণী হয়েছে সীমাবদ্ধতা। তো যাই হোক, আমরা মেন্ডেলিফের পর্যায় সারণীর এখন যেটা দেখব, এবার মেন্ডেলিফের পর্যায় সারণীতে যে মূল্যগুলো আছে, মেন্ডেলিফের পর্যায় সারণীতে মূল্যগুলোকে এক একটা শ্রেণীর মূল্যগুলোকে নাম দেওয়া হয়েছে, সেই নামগুলো আমরা আলোচনা করব। যেমন 1 নং শ্রেণীর মূল্যকে বলা হয় ক্ষার ধাতু। মেন্ডেলিফের পর্যায় সারণীতে যে 1 নং শ্রেণী আছে, এই 1 নং শ্রেণীর মূল্যগুলোকে বলা হয় ক্ষার ধাতু। ক্ষার ধাতু এটা হচ্ছে ক্ষার ধাতু, ক্ষার ধাতু। এবার 2 নং শ্রেণীর মূল্যকে মেন্ডেলিফের পর্যায় সারণীতে 2 নং শ্রেণীর যে মূল্য আছে সেটাকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ক্ষারীয় মৃত্তিকা, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ঠিক আছে, এগুলো আমাদেরকে কিছু কিছু মনে রাখতে হবে। 0 নং শ্রেণীতে আছে নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস আছে, নিষ্ক্রিয় গ্যাস। 0 নং শ্রেণীতে আছে নিষ্ক্রিয় গ্যাস। আমরা দেখতে পাচ্ছি 7 নং শ্রেণীর মূলক বলা হ্যালোজেন, হ্যালোজেন বলা হয়, হ্যালোজেন। আমরা আবার আলোচনা করছি। তাহলে আমি আবার বলে দিচ্ছি যে মেন্ডেলিফের পর্যায় সারণীতে 1 নং শ্রেণীর মূল্যকে বলা হয় ক্ষার ধাতু। ক্ষার ধাতুর মধ্যে কি কি আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। 2 নং শ্রেণীর মূল্যগুলোকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতুর মধ্যে পড়ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। এবার 0 নং 0 নং শ্রেণীর মূল্যকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস, সেটা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, হিস্টোন, জেনন, রেডন। 7 নং শ্রেণীর মূল্যকে বলা হয় হ্যালোজেন। 7 এর বি নং শ্রেণী বলা হয় হ্যালোজেন। হ্যালোজেনের মূল্যগুলো হচ্ছে কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখন পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে মেন্ডেলিফের পর্যায় সারণীতে 7 এর বি নং শ্রেণীতে মূল্যগুলো কি বলা হয়? হ্যালোজেন বলা হয়। বা হ্যালোজেন মূল্যগুলো মেন্ডেলিফের পর্যায় সারণী কত নং শ্রেণীতে অবস্থান করে? তখন বলবো আমরা 7 এর বি নং শ্রেণীতে বা 7 নং শ্রেণীতে। ক্ষার ধাতুগুলো কত নং শ্রেণীতে? 1 নং শ্রেণীতে। ক্ষারীয় মৃত্তিকা ধাতু কত নং শ্রেণীতে? 2 নং শ্রেণীতে। নিষ্ক্রিয় গ্যাসগুলো কত নং শ্রেণীতে? 0 নং শ্রেণীতে। এইগুলো হচ্ছে কোশ্চেন, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমরা মেন্ডেলিফের পর্যায় সারণীতে দেখতে পাচ্ছি টেবিলটার মধ্যে আমি সব মূল্যগুলো লিখলাম না এখানে, তবে এখানে এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে লাস্ট যে মূল্য হচ্ছে রেডন, সেটা হচ্ছে তেজস্ক্রিয় মূল্য। লাস্ট এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই রেডনটা হচ্ছে কি? তেজস্ক্রিয় মূল্য। আমরা দেখতে পাচ্ছি। ও ত্রুটির মধ্যে আমি আরেকটা কথা বলে নিই যে 8 নং শ্রেণীতে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় একই শ্রেণীর মধ্যে 3টা মূল্যকে রেখে দেওয়া হয়েছিল। এটাও ব্যাখ্যা করতে পারেনি মেন্ডেলিফ। এটাও ছিল মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটি। 3টে মূল্যকে কিভাবে একটা শ্রেণীর মধ্যে কেন রাখা হচ্ছে সেটাও ভালো ব্যাখ্যা উঠে আসেনি, তার জন্য এটাও ত্রুটির মধ্যে আরেকটা ত্রুটি হয়ে গেল আমাদের। 7 নং শ্রেণীতে আমরা দেখতে পাচ্ছি কি আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন নিচে আছে আরেকটা স্টার্টিন। স্টার্টিনটা হচ্ছে হ্যালোজেন, তেজস্ক্রিয় হ্যালোজেন। এই স্টার্টিন যদি বলে তেজস্ক্রিয় হ্যালোজেনটির নাম কি? তাহলে তেজস্ক্রিয় হ্যালোজেনটির নাম হচ্ছে স্টার্টিন। মেন্ডেলিফের পর্যায় সারণীতে আমরা দেখতে পাচ্ছি হ্যালোজেনের মধ্যে হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিনটা হচ্ছে গ্যাস, ক্লোরিনটা হচ্ছে গ্যাস, ব্রোমিনটা হচ্ছে তরল, আর আয়োডিনটা হচ্ছে কঠিন। এখান থেকে কোশ্চেন হয় যে তেজস্ক্রিয় হ্যালোজেনটার নাম কি? স্টার্টিন। এবার কঠিন হ্যালোজেনটির নাম কি? আয়োডিন। কঠিন আয়োডিন হচ্ছে কঠিন। তরল হ্যালোজেনটার নাম কি হচ্ছে? সেটা হচ্ছে ব্রোমিন। আর ক্লোরিন, ক্লোরিন এটা হচ্ছে গ্যাস। আমরা দেখছি অক্সিজেন আছে 6 নং শ্রেণীতে, অক্সিজেন, সালফার, এখানে সেলেনিয়াম, এগুলো আমরা লিখি, সবগুলো লিখছি না আমরা। তো এরপরে মেন্ডেলিফের পর্যায় সারণী এখন এক একটা পর্যায়ের মধ্যে কয়টা মূল্য আছে সেটা আমরা এখন দেখব। আমরা এখানে এই টেবিল থেকে আমরা দেখতে পাচ্ছি যে 1 নং পর্যায়ের মধ্যে আমরা কয়টা মূল্য পাচ্ছি? 2টা মূল্য পাচ্ছি, একটা হাইড্রোজেন আর একটা হচ্ছে হিলিয়াম। 1 নম্বর পর্যায়ে 2 নং পর্যায়ে আমরা পাচ্ছি কয়টা মূল্য? 2 নং পর্যায়ে আমরা 8টা মূল্য পাচ্ছি। 2 নং পর্যায়ে আমরা পাচ্ছি কয়টা মূল্য? 8টা মূল্য আছে। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, ফ্লোরিন আর নিয়ন। এখানে 8টা মূল্য আছে। 2 নং পর্যায়ে 8টা,
3 নং পর্যায়ে 8টা মূল্য আছে। এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি মেন্ডেলিফের পর্যায় সারণীতে 1 নং পর্যায়ে আছে 2টা মূল্য হাইড্রোজেন আর হিলিয়াম। 2 নং পর্যায়ে আছে 8টা মূল্য লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিনিয়াম। 3 নং পর্যায়ে আছে 8টা মূল্য সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আয়োডিন। এবং 4 নং পর্যায়ে আমরা দেখব 4 নং পর্যায়ে 18টা মূল্য আছে, 5 নং পর্যায়েও 18টা মূল্য আছে। আমাদের 4 নং পর্যায়ে আছে 18টা মূল্য, 5 নং পর্যায়েও 18টা মূল্য আছে, 6 নং পর্যায়ে 32টা মূল্য আছে। এখানে 6 নং পর্যায়ে এত মূল্য তো এতগুলো এখানে আর হবে না। 6 নং। আর 7 নং পর্যায়কে বলা হয় অসমাপ্ত পর্যায়। এখানে এতগুলো মূল্যকে আর রাখা সম্ভব হয়নি, তার জন্য এই টেবিলের নিচে আরেকটা টেবিল আছে, ওটাকে 8 ব্লক ওয়াইজ ভাগ করা হয়েছে, সেটা আমরা পরবর্তীকালে দেখব। হ্যাঁ, যদি পরীক্ষা এখন কোশ্চেন আছে কত নং পর্যায়কে অসমাপ্ত পর্যায় বলা হয়, সেটা হচ্ছে 7 নং পর্যায়কে অসমাপ্ত পর্যায় বলা হয়। এবং 6 নং পর্যায়ে 32টা মূল্য আছে। তাহলে 1 নং এ 2টা, 2 নং এ 8টা, 3 নং এ 8টা, 4 নং আর 5 নং 18টা করে, 6 নং এ 32টা আর 7 নং পর্যায়কে অসমাপ্ত পর্যায় বলা হয়, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখব দীর্ঘ পর্যায় সারণী। আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, মেন্ডেলিফের দীর্ঘ পর্যায় সারণীটা। দীর্ঘ পর্যায় সারণীটা কি রকম? মেন্ডেলিফের পর্যায় সারণীগুলো আমরা দেখলাম ত্রুটিগুলো, এই ত্রুটিগুলো দূর করার জন্য পরবর্তীকালে সেটাকে সংশোধিত করা হয়েছে, মানে সেটাকে এই ত্রুটিগুলোকে আরো ভালো করতে নিবারণ করার জন্য সংশোধিত করে ওই আগের যে পর্যায় সারণী টেবিলটা আমরা যেটা দেখলাম, সেই পর্যায় সারণী টেবিলটাকে সংশোধিত করে একটা নতুন রূপ দেওয়া হয়েছে, যেটাকে বলা হয় দীর্ঘ পর্যায় সারণী বা আধুনিক পর্যায় সারণী বা সংশোধিত পর্যায় সারণী। যাই হোক, আমরা দেখলাম যে মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল্যগুলোকে কিভাবে সাজিয়েছে। মেন্ডেলিফের পর্যায় সারণীতে মূল্যগুলোকে পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে সাজিয়েছিল। পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে মূল্যগুলোর ভৌত রাসায়নিক ধর্মের কি হতো? পুনরাবৃত্তি ঘটতো পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে, যেটা মেন্ডেলিফের পর্যায় সারণী পর্যায় সূত্রে বলা ছিল। কিন্তু পরবর্তীকালে যখন মোজলে এক্স রশ্মি আবিষ্কারের পরে, এক্স রশ্মিকে আবিষ্কার করেন, এক্স রশ্মি আবিষ্কার বিজ্ঞানী রন্টজেন, যেটাকে রজন রশ্মি, রন্টজেন রশ্মি বা রজন রশ্মি বলা হয়। তাহলে এই রন্টজেন রশ্মি বা এক্স রশ্মি আবিষ্কারের এক্স রশ্মির দ্বারা একটা পরীক্ষা করেছিল। পরীক্ষার মাধ্যমে মোজলে একটা সিদ্ধান্তে এসেছিল, যেটাকে মোজলের সিদ্ধান্ত বলা হয়। মোজলের সিদ্ধান্তে বলা ছিল যে মৌলগুলোর যে ভৌত রাসায়নিক ধর্মগুলি, সেটা মৌলগুলির পারমাণবিক ভরের উপর নির্ভর করে না, পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত মোট যে প্রোটন সংখ্যা, নাম্বার অফ প্রোটন, পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত মোট যে প্রোটন সংখ্যা, নাম্বার অফ প্রোটন, এই প্রোটন সংখ্যার উপর মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি নির্ভর করে, পারমাণবিক ভরের উপর নির্ভর করে না। এটাই ছিল এটাই ছিল বিজ্ঞানী মোজলের সিদ্ধান্ত। তো মোজলের এই সিদ্ধান্তের দ্বারা পরবর্তীকালে পর্যায় সারণীর সংশোধিত রূপ দেওয়া হয়েছে, যেটাকে সংশোধিত পর্যায় সূত্র বা দীর্ঘ পর্যায় সূত্র বা আধুনিক পর্যায় সূত্র বলা হয়। এই আধুনিক পর্যায় সূত্র আর মেন্ডেলিফের পর্যায় সূত্রের মধ্যে পার্থক্যটা একটাই জায়গা আছে, সেই জায়গাটা হচ্ছে যে বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক সংখ্যা, এই যে পারমাণবিক সংখ্যা, এই জায়গাটা হচ্ছে পার্থক্য। এর আগে ছিল মেন্ডেলিফের পর্যায় সূত্রে ছিল এই জায়গাতে পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর, সেই জায়গায় চলে আসে পারমাণবিক সংখ্যা। মানে মোজলের পরীক্ষা দ্বারা প্রমাণিত হয়েছিল যে ভৌত রাসায়নিক ধর্মগুলো নির্ভর করছে নাম্বার অফ প্রোটনের উপর, নিউক্লিয়ায় অবস্থিত মোট প্রোটন সংখ্যার উপর, আর প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক। তো বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি। এটা হচ্ছে মেন্ডেলিফের দীর্ঘ পর্যায় সূত্র বা আধুনিক পর্যায় সূত্র, যা আমাদেরকে মনে রাখতে হবে। তো পরবর্তীকালে মৌলগুলোকে আমরা কিছুক্ষণ আগে বললাম যে 1 নং পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি 2টা মৌল, সেটা হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম। 2 নং পর্যায়ে 8টা মৌল, 3 নং পর্যায়ে 8টা মৌল, 4 নং পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি 18টা। এই সংশোধিত পরবর্তীকালে যখন সংশোধন করা হলো না পর্যায় সারণীকে, তখন মূল্যগুলোকে দেখছে কোন পর্যায়ে কতগুলো মূল্য থাকছে। 5 নং পর্যায়ে হচ্ছে 18টা, 4 নং পর্যায়ে 18টা, 6 নং পর্যায়ে 32টা আর 7 নং পর্যায়ে
আমরা অসমাপ্ত পর্যায়ে বানাতে পারি। পর্যায়কে আমরা দেখতে পাবো